সেই মুহূর্তে আমি লক্ষ্য করে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা যে যেখানে আছেন, আশা করছি আপনাদের আবহাওয়াটা কেমন সেটা আপনারা ভালো জানেন। এবং কেন জানি মনে হচ্ছে আজকে রাস্তাতে গাড়ির চাপও অনেক বেশি, প্রচন্ড পরিমাণ আওয়াজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। যাই হোক, বৃষ্টি হোক, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি রহমত। প্রথমত একটু জানতে চাই যে আপনারা কি আজকে আমার কণ্ঠ ভালো মতো শুনতে পাচ্ছেন? তো শুনতে পাচ্ছেন? অনেক আওয়াজ হচ্ছে বুঝতে পারছি। তারপর উচ্চারণ করার সময় একটু খড় দেখতে পাচ্ছি যে দেখা যায়, তাই না? ঠিক আছে, আমরা গত ক্লাসে কোন কোন অক্ষর পড়েছিলাম? গত ক্লাসে আমরা কোন কোন অক্ষর পড়েছিলাম? যতটুকু আমার মনে আছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম দুইটি অক্ষর। প্রথমটি হচ্ছে খ এবং দ্বিতীয়টি হচ্ছে ডাল। চলুন আমরা একটু রিভিশন দিই, তারপর আমাদের আজকের মূল ক্লাসে প্রবেশ করি। যে অক্ষরটি আপনারা 1 নম্বর ঘরে দেখতে পাচ্ছেন, অক্ষরটির নাম হচ্ছে খ। এই অক্ষরটি কণ্ঠনালীর শেষ থেকে, কণ্ঠনালীর শেষ বলতে আমরা এই জায়গাকে বোঝাচ্ছি, কণ্ঠনালীর শেষ থেকে একটু খড়খড়ি রকমের আওয়াজ বের করে উচ্চারণ করতে হয়। এই আওয়াজ বের করার সময় বা এটা বেশি বেশি প্র্যাকটিস করলে কিন্তু গলা ব্যথা হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। অর্থাৎ আপনি যখনই বারবার একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, খ খ খ, আপনি দেখবেন মোটামুটি 1 দিন বা 1.5 দিন প্র্যাকটিস করার পর আপনার গলাটা একটু ব্যথা হয়ে যাবে। ঠিক এই জায়গাতে একটু ব্যথা অনুভব আপনি করবেন। তাহলে খ অক্ষরটির মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ করতে হয়। এবং অবশ্যই এই খ উচ্চারণ করার সময় একটু খড়খড়ি রকমের আওয়াজ আপনাকে নিয়ে আসতে হবে। চলুন আমরা 2টি বা 3টি ঘর পড়ে আপনাদেরকে শোনাই। 1 নম্বর ঘর পড়ছি। খ জবর খ, জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু, খ খি খু। তারপরে আমরা পড়ে শোনাবো হচ্ছে 22 নম্বর ঘর। হামজা জবর আ, আলিফে যখন জেরে জবর পেশ অথবা সুকুন তাজদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। তা জবর তা, তা যুক্ত হবে খয়ের সাথে তাখ, তাখ, তাখ। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। আমরা পড়ে শোনাবো 28 নম্বর ঘর। খ জবর খ, বাজের বি, খবি, সা পেশ সু, পাতলা, একদম পাতলা। অনেকে আছেন এই ক্ষয়ের এই খড়খড় রকমের আওয়াজ বের করতে গিয়ে সাটাকে মোটা করে ফেলে, পাতলা উচ্চারণ করতে পারে না। এখানে 100% ইনশিওর করতে হবে যে খ ক্ষয়ের মতো থাকবে, সাটা পাতলা হয়ে যাবে। তাহলে সা পেশ সু, সুযুক্ত হবে নুনের সাথে সুন, সুন, সুন। পেশ যদি 2টি হয়, একটি হবে নুন সেকিন। উচ্চারণ খবি সুন, খবি সুন, খবি সুন। তারপরে পড়ে শোনাবো হচ্ছে 33 নম্বর ঘর। হামজা পেশ উ, আলিফে যখন যে জবর পেশ অথবা সুকুন তাজদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। জিম জবর যা, উজা, খজের খি, খি যুক্ত হবে নুনের সাথে খিন। জের যদি 2টি হয়, একটি হবে নুন সেকিন। উচ্চারণ উজাখিন, উজাখিন, উজাখিন। 34 নম্বর ঘর। হামজা জবর আ,
আলিফে যখন জেরে জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। যুক্ত হবে খয়ের সাথে আখ, 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 আখ। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। তা জবর তা, বা জবর বা। উচ্চারণ আখতাবা, আখতাবা, আখতাবা। এই ছিল মূলত খ। তারপরে আমরা এবার ডালকে যদি বলি, ডাল অক্ষরটির মাখরাজ সেইখানে, তা অক্ষরের মাখরাজ ছিল যেইখানে, অর্থাৎ জিহ্বার আগা সামনের ওপরের বড় দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একটু বেশি টান দিয়ে 3 থেকে 4 আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হয়। দা, দা, দাল, 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 দাল। পড়ে শোনাচ্ছি 1 নম্বর ঘর। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু, দাদি দু, দাদি দু। 8 নম্বর ঘর। হামজা জবর আ, আলিফে যখন জেরে জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, আবাদা। 24 নম্বর ঘরটি পড়ছি। জিম জবর জা, দাল জবর দা, জাদা, ফা পেশ হু, সুযুক্ত হবে নুনের সাথে হুন। পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। উচ্চারণ জাদাথুন, জাদাথুন, জাদাথুন। 26 নম্বর ঘর। হামজা জবর আ, আলিফে যখন জেরে জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। বা জবর বা, আবা, দাল পেশ দু, দুযুক্ত হবে নুনের সাথে দুন। পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সেকিন। উচ্চারণ আবাদুন, আবাদুন, আবাদুন। সর্বশেষ পড়ছি 30 নম্বরটা ঘর। তা পেশ তু, বাজের বি, তুবি, দাল জবর দা, দা যুক্ত হবে নুনের সাথে দান, তুবিদান, তুবিদান, তুবিদান। তো এই ছিল মূলত আমাদের আজকের পুরাতন দিনের পড়া। এখন একটা বিষয় আপনাদের সাথে একটু ক্লিয়ার হয়ে নেই। আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন যে আরবি 29টি হরফের মধ্যে একটি হরফের সাথে আরেকটি হরফের ব্যাপক পরিমাণ মিল থাকে। আকার আকৃতির কথা বলছি, আকার আকৃতির কথা বলছি, অর্থাৎ বা, তা, সা, এগুলোতে শুধু পার্থক্য কি? শুধু পার্থক্য হচ্ছে নুক্তার, অর্থাৎ একটা বিন্দুর পার্থক্য। ওপরে হলে ওপরে যদি একটি বিন্দু হয় একটি অক্ষর হচ্ছে, নিচে যদি আরেকটি বিন্দু হয় সেটা আরেকটি অক্ষর হচ্ছে। আবার ওই বিন্দুতে যদি আমরা একটা থেকে দুইটা করে দিই, সেক্ষেত্রে কিন্তু অক্ষরটি চেঞ্জ হয়ে আরেকটি অক্ষর হচ্ছে। তো আপনি আরবি 29টি অক্ষরের মধ্যে এইরকম আপনারা প্রায় প্রায় দেখবেন যে একটি অক্ষর, যে অক্ষরটি আপনি পড়ছেন সে অক্ষরটির সাথে আরো একটি অক্ষরের মিল আছে, কিংবা আরো দুইটি অক্ষরের মিল আছে। যেমন ভাবে আমরা প্রথমে আলিফ বা হামজা অক্ষরটি শিখেছিলাম, তারপরে আমরা একটি দাঁতের আলোচনা করেছিলাম যে একটি দাঁত দিয়ে প্রায় 5টি অক্ষর তৈরি করা যায়, বা, তা, সা, নুন আর ইয়া। তার পরবর্তীতে কিন্তু আমরা আলোচনা করেছি যে হায়ের মাথা দিয়ে, আপনারা সে আলোচনা বুঝেছেন আলহামদুলিল্লাহ। হায়ের মাথা দিয়ে কিন্তু প্রায় 3টি অক্ষর তৈরি করা যায়। প্রথমটি হচ্ছে জিম, তারপরটি হচ্ছে হা, তারপরটি হচ্ছে খ। শুধুমাত্র পার্থক্য কোথায়? শুধুমাত্র পার্থক্য হচ্ছে তার নুক্তায়, অর্থাৎ তার একটা বিন্দুতে, একটি ফোঁটাতে। তারপরে আমরা গত ক্লাস আলোচনা করেছি হচ্ছে ডাল নিয়ে। এই ডালেরও কিন্তু আরেকটি ভাই আছে, যমজ ভাই। সেটা দেখতে কিন্তু ডালের মতোই, কিন্তু আপনারা সকলেই জানেন যে
যদিও যমজ হয় তারপরেও কিন্তু কিছু না কিছু পার্থক্য কিন্তু থাকে। আপনারা হয়তো বা অনেক সময় অনেক জায়গাতে গিয়ে যমজ বাচ্চা দেখেন, বা যমজ কোনো পশু পাখি দেখেন। অনেক সময় যমজ মানুষের বাচ্চা একটা দুইটা তিনটা পর্যন্ত পাঁচ সাতটা পর্যন্ত হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যখনই যমজ হয়, আপাত দৃষ্টিতে তাদের ভিতর কোনো পার্থক্য না থাকলেও সূক্ষ্মভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে সেই অক্ষরটি বা সেই যমজ বাচ্চাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে। ঠিক একই রকম ভাবে আরবি 29টি হরফের মধ্যে অনেক ভাগে মূলত ভাগ করা যায়। যেমন করে আমরা এভাবে বলে নিতে পারি যে বা, তা, থা এরা হচ্ছে পাঁচ ভাই। জাস্ট একটু উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। বা, তা, থা, তারপরে নুন, ইয়া, এরা হচ্ছে মূলত পাঁচ ভাই। এরা যমজ। জাস্ট খালি ওদের নুক্তার পার্থক্য। আবার আমরা এভাবে বলতে পারি যে হা, এরা হচ্ছে তিন ভাই। কয় ভাই? তিন ভাই, যমজ তিন ভাই। একটার নাম জিম, একটার নাম হচ্ছে হা, আরেকটি নাম হচ্ছে খ। দেখতে একই রকম, শুধু পার্থক্য হলো নুক্তাতে। কারো হয়তোবা নাকের নিচে তিল আছে, কারো হয়তোবা কপালের ওপর তিল আছে, কারো হয়তোবা হাতে তিল আছে। এই রকম পার্থক্য আর কি। তো আমরা এই রকম ভাবে যেভাবে বলছি বা, তা এরা হচ্ছে পাঁচ ভাই, যেভাবে বলছি হা এরা হচ্ছে তিন ভাই, ঠিক একই রকম আমরা বলতে পারি ডাল এরা হচ্ছে দুই ভাই। এরা কি ভাই? ডাল কয় ভাই এরা? ডাল এরা হচ্ছে যমজ, কিন্তু এরা হচ্ছে দুই ভাই। একটার নাম হচ্ছে ডাল, আরেকটির নাম হচ্ছে রাল। একটার নাম কি? ডাল, আরেকটির নাম হচ্ছে রাল। তো যেহেতু আমরা ডাল সম্পর্কে আগে আলোচনা করেছি, এক ভাই সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, আজকে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা তার দ্বিতীয় নাম্বার যে ভাই আছে নাম হচ্ছে রাল, সেই রাল নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে প্রত্যেকটি অক্ষরেরই একটা করে ভাই অথবা একটা করে বোন থাকে, অধিকাংশ ক্ষেত্রেই থাকে। চলুন এবার আমরা একটু রাল নিয়ে আলোচনা করি। রাল নিয়ে বা রালের আকৃতি নিয়ে আলোচনা করার বা বোঝানোর মতো তেমন কিছুই নেই। ডাল দেখতে যেই রকম ছিল, রাল দেখতে ঠিক একই রকম, শুধুমাত্র একটি নোক্তার পার্থক্য। অর্থাৎ ডালের ওপর যদি আমরা একটি ফোঁটা দিয়ে দেই, একটি বিন্দু দিয়ে দেই, একটা নোক্তা দিয়ে দেই, যে অক্ষরটি তৈরি হবে সেটা হচ্ছে ডালেরই যমজ ভাই, নাম হলো রাল। নাম কি? রাল। দেখেন এখানে রাল লিখতে দুইটি বর্ণের দরকার হয়েছে, যার কারণে এই হরফটির নাম উচ্চারণ করার সময় আমাদেরকে 3 থেকে 4 আলিফ টান দিয়ে হরফটির নাম উচ্চারণ করতে হবে। তাহলে প্রথমত আমরা আকৃতি একটু দেখে নেই। আকৃতি নিয়ে খুব বেশি কথা বলবো না আমরা আজকেও, আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা আজকেও দুইটি হরফ নিয়ে আলোচনা করব, যদি আপনাদের আহ অনুমতি থাকে তো। কারণ আপনারা পড়বেন, আপনারা শিখবেন, আপনারা যদি পারেন সেক্ষেত্রে আমরা দুইটি বিষয় নিয়ে বা দুইটি অক্ষর নিয়ে আলোচনা করব, নচেত আমরা সেটা স্কিপ করব। তবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দাল, রাল, এই দুইটি অক্ষরের মধ্যে আকৃতিগত বা দেখতে পার্থক্য শুধুমাত্র একটি নুক্তা। ডালের মাথার উপর যদি আমরা একটা নুক্তা দিয়ে দেই, অক্ষরটি হয়ে যাবে রাল। দেখেন ডালের মতোই ডালের প্রথমে, মাঝে এবং শেষে একই রকম আকৃতি থাকে। অর্থাৎ ডাল প্রথমে যেরকম ছিল, রাল অক্ষরটিও প্রথমে ঠিক সেরকমই থাকবে, মাঝেও ঠিক সেরকমই থাকবে, শেষেও ঠিক এরকমই থাকবে। অর্থাৎ প্রত্যেকটা সময় তার নিজের আকৃতিতে থাকবে, নিজের প্রকৃত রূপে থাকবে, নিজের অবয়বে থাকবে। সে কখনো নিজের অবয়ব, নিজের আকৃতি বিকিয়ে দেয় না, বিলিয়ে দেয় না, নষ্ট করতে দেয় না, নষ্ট হতেও দেয় না। তাহলে আমরা ধরে নিতে পারি বা বুঝে নিতে পারি যে রাল অক্ষরটি শব্দের প্রথমে, শব্দের মাঝে, শব্দের শেষে একই রকম থাকে, তার নিজ আকৃতিতে থাকে। এখানে আমরা শুধুমাত্র গোল দাগ দিয়ে প্রথমের অবস্থান, মাঝের অবস্থান এবং শেষের অবস্থান দেখিয়েছি। এবার আমরা রাল অক্ষরের উচ্চারণ সম্পর্কে জানবো, যে রাল অক্ষরটি মূলত কিভাবে উচ্চারণ করতে হয়। এবার আপনাদের একটু মেমোরি, অর্থাৎ আপনাদের ব্রেনের একটা টেস্ট হবে। একটা ব্রেনের একটা টেস্ট হবে। সেই টেস্টটি হলো, আমরা যেভাবে গতকালকে বলেছিলাম যে দাল অক্ষরের মাখরাজ সেখানে, তা অক্ষরের মাখরাজ যেখানে।
ঠিক আজকে সেটার সাথেই তাল মিলিয়ে আবারও বলতে চাই, রাল অক্ষরের মাখরাজ সেইখানে, হা অক্ষরের মাখরাজ যেইখানে। এখন একটু বুদ্ধি করে বা একটু ব্রেন খাটিয়ে বলতে হবে যে রাল অক্ষরের মাখরাজ আসলে কোনখানে। আমি আবারও বলছি, রাল অক্ষরের মাখরাজ সেইখানে, হা অক্ষরের মাখরাজ যেইখানে। একটু বুদ্ধি খাটিয়ে বলতে হবে তাহলে রাল অক্ষরের মাখরাজ কোনখানে। আমি চাইলে কিন্তু আমি নিজেই প্রথমত বলে দিতে পারি, কিন্তু নিজে বলছি না এই জন্য যে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে যদি একবারও স্মরণ করেন যে হা অক্ষরের মাখরাজ কোথায়, তাহলে কিন্তু আপনার হাও হয়ে গেল, পাশাপাশি রালও হয়ে গেল। সবাই লিখেন তো দেখি, কোথা থেকে উচ্চারণ করতে হবে রাল অক্ষর। হ্যাঁ জি, সবাই লিখতে হবে। জিহ্বার আগা সামনের ওপরের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। যারা ফেসবুক লাইভে রয়েছেন আপনারা কি ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে রাল অক্ষরের মাখরাজ আসলে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে? জি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা লিখতে পেরেছেন, ধরতে পেরেছেন। কারণ পুরাতন পড়াগুলো মাঝে মধ্যেই এভাবে নতুন পড়ার সাথে সংযুক্ত করে আমরা কিন্তু শিখে ফেলতে পারি। তাহলে জিহ্বার আগা সামনের ওপরের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে মূলত রাল অক্ষরটি উচ্চারণ করতে হয়। তবে একটু পার্থক্যটি হলো, সা অক্ষরটি উচ্চারণ করার সময় আমরা শুধু টান দিয়েছি এক আলিফ, এবং রাল অক্ষরটি উচ্চারণ করার সময় আমরা টান দেব 3 থেকে 4 আলিফ। লক্ষ্য করে দেখুন, জিহ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, আগার সাথে লাগিয়ে এই রাল অক্ষরটি উচ্চারণ করতে হয়, এবং হরফটি পাতলা করে 4 আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হয়। পিকচারও আপনারা ঠিক সেরকমই দেখতে পাচ্ছেন যে জিহ্বার আগাকে সামনের, এই যে সামনের ওপরের যে বড় দুইটা দাঁত আছে, এই বড় দুইটা দাঁতের আগার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। আগার সাথে লাগিয়ে দিয়ে তারপরে 4 আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে। এবার সবাই, সবাই লেখালেখি, সব ধরনের লেখালেখি বন্ধ, খাতার লেখা বন্ধ, মোবাইলে SMS করা বন্ধ, ইনবক্স করা বন্ধ, সবকিছু বন্ধ। শুধুমাত্র আমার ভয়েসের দিকে কর্ণপাত করুন। আমি কিভাবে পড়ার চেষ্টা করছি, কিভাবে উচ্চারণ করার চেষ্টা করছি, সবাই সবাই খুব মনোযোগী সহিত শোনার চেষ্টা করুন। আর যখন আমি বলবো তখন নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে অক্ষরটি উচ্চারণ করার সর্বাত্মক চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবার মনোযোগ আছে তো? হুম, ইনশাআল্লাহ। সবাই শুনুন। উম, উম, আমি কিন্তু এখন উচ্চারণ করিনি। রাল অক্ষরটি উচ্চারণ করার সময় যে ভাইবটা আসবে, যে একটা ফিলিংস কাজ করবে, সেই ফিলিংসটা প্রথমত নিয়ে আসার চেষ্টা করছি। উম, 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 রাল, উম, উম। অর্থাৎ প্রথমত আপনি কি করবেন? প্রথমত আপনি জিহ্বার আগা সামনের ওপরের বড় দুই দাঁতের আগার সাথে লাগাবেন, লাগিয়ে ধরে রাখবেন, ছেড়ে দিবেন না কিন্তু, ধরে রাখবেন। ধরে রাখার পরে আমি যেই শব্দটি করছি, হালকা একটু শব্দ হয়তো বা শুনতে মানে পাবেন ইনশাআল্লাহ, আবার অনেকে নাও শুনতে পারেন। এই শব্দটি করার পরে ওই জিহ্বার আগা থেকে দাঁতের আগাকে একটু রিলিজ দিয়ে, একটু ছেড়ে দিয়ে উচ্চারণ করতে হবে। রাল, রা- রা- রাল, রা- রা- রাল। একদম সুন্দর করে রা- রাল, এরকম কিন্তু একটা আওয়াজ আসবে। শুধু জাল 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 এরকম করলে কিন্তু হবে না, অবশ্যই হরফটি পাতলা করে উচ্চারণ করতে হবে। রা- রাল, রাল,
রাল। উ, উ, আমি কিন্তু ধরে আছি। জিহ্বার আগা ওপরের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ধরে আছি। ধরে থেকে এই আওয়াজটি করার চেষ্টা করছি। উ, রাল, 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 রা, 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 রাল, রাল। আপনার কি বুঝতে পারছেন রাল অক্ষরটি কিভাবে উচ্চারণ করতে হচ্ছে? সবাই নিজ নিজ জায়গা থেকে মুখটা খুলে আওয়াজ করে আমার সাথে পড়ার চেষ্টা করুন। রাল, রাল, রা, রা, রাল, রাল, রাল। লাগানোই থাকবে পুরোটা না? পুরোটা লাগানো থাকলে তো আওয়াজই বের হবে না। পুরোটাও যদি লেগে থাকে আপনার জিহ্বার আগার সাথে, যদি ওপরের বড় দুই দাঁতের আগা যদি লেগে থাকে, তাহলে কোনো আওয়াজই বের হবে না। একটু রিলিজ দিবেন, একটু ছেড়ে দিবেন হালকা। রাল, 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 রাল। সবাই সবাই নিজ নিজ জায়গা থেকে সা অক্ষরটি যেভাবে উচ্চারণ করেছিলেন, হ্যাঁ অক্ষরটি যেভাবে উচ্চারণ করেছিলেন ঠিক সেই রকম করেই সুন্দর করে নিজ নিজ জায়গা থেকে উচ্চ আওয়াজ করে পড়ার চেষ্টা করুন। রাল, রাল। যাদের হা অক্ষরটি হয়েছে তাদের খুব সহজে কিন্তু রাল অক্ষরটি হয়ে যাবে। রাল, 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 রা- 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 রাল, 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 রাল। হচ্ছে, আপনাদের হচ্ছে, আপনাদের হচ্ছে। জাস্ট খালি মনে রাখবে যে জিহ্বার আগাকে সামনের উচ্চারণ করবেন। জিহ্বার আগা সামনের ওপরের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে 3 থেকে 4 আলিফ টান দিয়ে উচ্চারণ করবেন। আমি আর 2 থেকে 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। রাল, 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 রা, র- র- রাল। আচ্ছা, আমরা আশা করছি এই রাল অক্ষরটি আপনাদের হয়ে গিয়েছে। রাল অক্ষরটি আপনাদের হয়ে গিয়েছে। এবার আমরা রাল অক্ষরের হারকাত পড়বো, অর্থাৎ জবর দিয়ে, জেড দিয়ে, পেশ দিয়ে পড়বো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করছি। 1 নাম্বার ঘরের দিকে সবাই লক্ষ্য করুন। অক্ষরটির নাম হচ্ছে রাল। এবার আমরা এই রাল অক্ষরের জবর জের পেশের উচ্চারণ পড়বো। 1 নাম্বার ঘরের প্রথম থেকে। রাল জবর রা। ওই যে মনে আছে, রা, রা, পাতলা, ঠিক একই রকম। রাল জবর রা, রাল জের রি,
পাতলা, একদম পাতলা, মোলায়েম। রাল পেশ রু, রাল জবর রা, রাল জের রি, রাল পেশ রু, রাল জবর রা, রাল জের রি, রাল পেশ রু। আবার কেউ এভাবে বলেন না যে জাল জবর যা, জাল জের জি, জাল পেশ জু। তাহলে কিন্তু ওই যে জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, এটা হয়ে যাবে। যদি পাতলা না করেন তাহলে হয়ে যাবে জিম, আর যদি পাতলা করেন তাহলে হয়ে যাবে রাল। 1 নাম্বার ঘরে আবার লক্ষ্য করুন, রাল জবর রা, রাল জের রি, রাল পেশ রু, রারি রু, রারি রু। একসাথে না বলতে পারলেও কোনো প্রবলেম নেই। রা রি রু, রারি রু, রারি রু। এবার আমরা 6 নাম্বার ঘরটা পড়ছি, রাল পেশ রু, রাল পেশ রু, রু রু, রু রু। অর্থাৎ দুইটা উচ্চারণেই রালের নাম বলার সময়ও জিহ্বার আগা সামনের উপরে বড় দুই দাঁতের আগার সাথে লাগবে, এবং হারকাতের উচ্চারণের সময়ও একই রকম ভাবে জিহ্বার আগা সামনের উপরে বড় দুই দাঁতের আগার সাথে লাগবে। আর না লাগলে এটা মোটা হয়ে যাবে, জিমের উচ্চারণ হবে। আমরা এবার পড়ে শোনাচ্ছি 10 নাম্বার ঘর, হা পেশ হু, জিম পেশ জু, হুজু, হুজু, রাল জবর রা, হুজুদ রা, হুজু রা, হুজু রা। তারপরে পড়াশোনা হচ্ছে 11 নাম্বার ঘর, তা জবর তা, রাল জের রি, তারি, বা পেশ বু, তারিবু, তারিবু, তারিবু। আমরা এবার 20 নাম্বার ঘরটা পড়ে শোনাই, রাল জের রি, রি যুক্ত হবে নুনের সাথে রিন, জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। রাল জবর রা, রা যুক্ত হবে নুনের সাথে রান, জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। রাল পেশ রু, রু যুক্ত হবে নুনের সাথে রুন, পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। উচ্চারণ, রিন, রান, রুন, রিন, রান, রুন, রিন, রান, রুন। ঠিক আছে, পরেরটাও একই রকম, রিন, রান, রিন। অর্থাৎ যত রকম পাতলা করতে পারেন, আর পাতলা হবে তখন জিহ্বার আগার সাথে ওপরের বড় দুই দাঁতের আগা লাগবে যখন, এছাড়া কিন্তু কোনোভাবেই পাতলা হবে না। আপনি পাতলা যদি করতে চান পারফেক্টলি, যদি এই অক্ষরটির মাখরাজ আপনার মুখের ভিতর ফিট করতে চান, জিহ্বার আগাকে সামনের উপরের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়েই তারপরে আপনাকে সুন্দর করে র্যাল, র্যাল অক্ষরটি উচ্চারণ করতে হবে। আমরা এবার 31 নাম্বার ঘরটা পড়ে শোনাচ্ছি, হামজা জের ই, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। ই যুক্ত হবে জালের সাথে ইর, 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 ইর। অর্থাৎ ওই যে রাল, রালের যে মাখরাজটা, ওই ই বলার পরে যখন রালটা আমরা যুক্ত করে দিচ্ছি ইর, তখন কিন্তু ওই রালের মাখরাজটা কিন্তু স্পর্শ করবে। কি করবে? রালের মাখরাজটা তখন কিন্তু স্পর্শ করবে। তারপরে রয়েছে কি খজের খি, তাহলে ইর খি, ইর খি। সূত্র, হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। উচ্চারণ, ইর খি, ইর খি, ইর খি। আচ্ছা, এবার আমরা বড় একটা ঘর পড়ে শোনাই, 46 নাম্বার ঘর, তা জবর তা, তা যুক্ত হবে, না এখানে যুক্ত তো হবে না, তা জবর তা, রাল জবর রা, রা যুক্ত হবে বা এর সাথে র্যাব,
রাল জবর রা, বা জবর বা। তাহলে প্রথমত হলো তারাব, পরে আবার রাবা, তাহলে একসাথে তারাব রাবা, তারাব রাবা, তারাব রাবা, পাতলা করে। আমরা আর কোন ঘর পড়বো? আমরা পড়ে শোনাচ্ছি হচ্ছে এই 37 নম্বর ঘর। জিম পেশ জু, হাজেত হি, জুহি, জুহি, রাল জবর রা, জুহিরা, জুহিরা, জুহিরা। তাহলে এই ছিল মূলত রাল অক্ষরটি। তো এখন এই রাল অক্ষরটির মাখরাজ সহ, চিনা সহ উচ্চারণে আপনাদের কোনো কি সমস্যা আছে? আপনাদের কোনো কি সমস্যা আছে? যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটা কি একটু লিখবেন। রাল অক্ষর চিনতে, রাল অক্ষরের উচ্চারণ করতে আপনাদের কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে সমস্যা সেটা কি সেটা লিখে ফেলবেন। উচ্চারণে যদি সমস্যা থাকে সেটা কিন্তু, এটা কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনার যদি এই মুহূর্তে একবার শুনেই, কোন রকম প্র্যাকটিস না করেই, দু একবার শুধু শোনার পরেই যদি আপনার প্রায় 60% হয়ে যায়, 50% হয়ে যায়, তাহলে আপনি একটু প্র্যাকটিস করলে হবে না? আমি সবসময় যে কথাটি বলি সেটা হলো, আপনি পারফেক্ট ভাবে এর মাখরাজটা বুঝতে পেরেছেন কিনা, যে আসলে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে। এতটুকু যদি আপনি বুঝে যান, বাদ বাকি আপনার মুখের ভিতর ফিট করার ব্যাপারটা, এটা ওয়ান টুর ব্যাপার। জাস্ট মাখরাজটা যদি বুঝে যান। যারা ফেসবুক লাইভে রয়েছেন, আপনারা একটু কষ্ট করে আপনাদের মতামতটি জানাবেন, যে আপনারা কি আজকের যেই আলোচ্য অক্ষরটি ছিল রাল, এই অক্ষরটির বুঝতে কোনো অসুবিধা আছে? সুকুনের ঘর আরেকবার পড়েন। আচ্ছা, সুকুন এর ঘর অর্থাৎ যেই ঘরে রালে সুকুন আছে, তাই না? ওকে, লক্ষ্য করে দেখেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। 26 নম্বর ঘরের দিকে সবাই লক্ষ্য করেন। 26 নম্বর ঘর, হামজা জবর আ, সূত্র এখন বলছি না। যুক্ত হবে রালের সাথে, কার সাথে? যুক্ত হবে রালের সাথে আল, আল, আল। অর্থাৎ বলার পরে আপনার জিহবাটা একটু বাহিরের দিকে বের হয়ে আসবে, আর ওপরের বড় দুই দাঁত দিয়ে আলতো করে চাপ খাবে। আল, 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 আল। কেউ যদি বলে আজ, আজ, আল, আজ, আল, আজ, আজ, তাহলে কিন্তু হবে না, একটু পাতলা ভাব থাকতে হবে। আল, আল, আল। 27 নম্বর ঘর, হামজা জের ই, ই যুক্ত হবে রালের সাথে ইল, 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 ইল। তারপরে 28 নম্বর ঘর, হামজা পেশ উ, ও যুক্ত হবে রালের সাথে উল, 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 উল। তারপরে 30 নম্বর ঘর, হামজা জবর আ, খ জবর খ, খ যুক্ত হবে রালের সাথে খল, 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 আখল, আখল, আখল। বাদ বাকিটা প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে যেহেতু আমাদের কিছুটা সময় আছে, এখন আপনারা যেহেতু পড়ছেন, আপনারা যেহেতু শিখবেন, আরেকটি অক্ষর কি পড়ানো যায়? আরেকটি অক্ষর কি আমরা আগাবো সামনের দিকে? মাখরাজটা কোথায়? রাল অক্ষরের মাখরাজ সেথায়, থা অক্ষরের মাখরাজ যেথায়। অর্থাৎ রাল এবং থা দুইটি অক্ষরই জিহ্বার আগা, সামনের উপরের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হবে। আরেকটি অক্ষর পড়ানো যায়? না না, সবাই না বললে তো হবে না। সবাই, সবাই যদি না বলে তাহলে তো বোঝা যাবে যে না, কিছু সংখ্যক মানুষ পড়তে চাচ্ছে না। আরেকটি অক্ষর কি পড়ানো যায়? অক্ষরটা তো সহজ।
সকলকে বলতে হবে, সকলকে মতামত দিতে হবে। আচ্ছা, এবার আমরা যে অক্ষরটি পড়ব বা যে অক্ষরটি নিয়ে খুব সহজে আলোচনা করব, একেবারে ইজি, সে অক্ষরটির নাম হচ্ছে র। অক্ষরটির নাম কি? র। আচ্ছা, এই অক্ষরের মনে করেন আপনি মাখরাজ জানেন না, উচ্চারণ জানেন না, তারপরেও আপনি আমাকে একটু কষ্ট করে বলুন তো, এই র এর ওপর যদি জবর আসে তাহলে কি জবরে আকার পড়া যাবে? আর যদি আপনার উত্তর হয় যে না, তাহলে কেন জবরে আকার পড়া যাবে না? দেখি আপনাদের মনে আছে কিনা। কারণ আমরা কিন্তু এটা নিয়ে গত ক্লাসে কথা বলেছি যে কিছু কিছু এমন অক্ষর আছে যে অক্ষরগুলো মোটা, সে অক্ষরের উপর জবর থাকলে আকার পড়া যাবে না। তো এই র অক্ষর, এটা কি মোটা অক্ষর? এই র অক্ষরের উপর কি জবর আসলে জবর আকার পড়া যাবে? যাবে, যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি যারা যারা লিখেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতামত আমি দেখেছি যে র অক্ষরের ওপর যখন জবর আসে তখন সে জবরে আকার পড়া যায় না। তাহলে চলুন এবার আমরা র অক্ষর নিয়ে একটা আলোচনা করি। এখন র অক্ষর নিয়ে আলোচনা করার পূর্বে একটু লক্ষ্য করে দেখুন তো এই র অক্ষরটিকে কেমন লাগছে দেখার জন্য, বা দেখতে কেমন লাগছে। কারণ আমরা কিন্তু যখন দাল অক্ষর নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের ডান হাত সবার বক্ষ বরাবর নিয়ে আসেন, এবার আপনার কাঁধের ওখান থেকে শুরু করে আপনার হাতের মুষ্টি পর্যন্ত লক্ষ্য করুন, দেখতে কেমন লাগছে। তারপরে দাল অক্ষরটি দেখিয়েছিলাম যে দাল অক্ষর ঠিক আমাদের হাতের এই ভাঁজের মতো। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো র অক্ষরটি দেখতে কেমন লাগছে। আপনার মনে যেটা হয় আপনি সেটাই লিখেন। র অক্ষরটিকে দেখতে কেমন মনে হচ্ছে আপনার কাছে, কেমন লাগছে? যে হুজুর র অক্ষরটি দেখতে আমার কাছে এইরকম লাগছে, বাট সিমিলার হইতে হবে। এখন আপনি যদি বলেন হুজুর র অক্ষর দেখতে আর লাঠির মতো, তাহলে তো হবে না, তাই না? যেরকম লাগছে ঠিক সেরকম একটা সিমিলার আপনি একটু কিছু বলুন যে হুজুর র অক্ষরটিকে দেখতে আমার কাছে এইরকম লাগছে। কেমন লাগছে আপনার কাছে দেখতে? কেমন লাগে? আচ্ছা, একজন বলেছে হুজুর কিছুটা চাঁদের মতো, কিছুটা কাচির মতো, পাকা চাঁদের মতো। আচ্ছা, ঘাস কাটা কাচির মতো, জফলার মতো, ধান কাটা কাচির মতো, বাঁকা চাঁদ। আচ্ছা, মোটামুটি কিন্তু একটা ধারণা কিন্তু চলে আসছে আমাদের। চাঁদের মতো, মোটামুটি এইটাই কমন পাচ্ছি যে কাচির মতো, এবং আমার হাত হালকা ছেড়ে দিলে যেরকম হবে ওরকম। আচ্ছা, চাঁদের মতো, কাচির মতো। আচ্ছা, তো সহজে যদি আমরা বুঝতে চাই তাহলে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে যে র অক্ষরটি দেখতে ধান কাটার কাচির মতো, তবে সেটার হ্যান্ডেল নাই বা সেটার হাতল নাই, হাতল ছাড়া, হাতল ছাড়া কাচির মতো। আলহামদুলিল্লাহ, আপনারা যারা যারা বলেছেন বাঁকা চাঁদের মতো, কিছুটা কিছুটা, আবার কেউ বলেছেন যে এটা কিছুটা আমার হাত ছেড়ে দিলে যেরকম দেখা যাবে ঠিক সেরকম, আবার কেউ বলেছেন কাচির মতো। তবে সবচাইতে স্টেবল এবং সবচাইতে পারফেক্ট উদাহরণ হতে পারে কাচি, বাট এটার কিন্তু হাতল নাই। কারণ কাচির কিন্তু একটা হ্যান্ডেল থাকে কাঠের, একটা কিন্তু হাতল থাকে, সেই হাতলটি এই অক্ষরটির ভিতরে নাই। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি র অক্ষরটি দেখতে কাচির মতো, যেটার হাতল নাই, বা আমরা সহজে বলতে পারি কাচির মতো। কিন্তু ঝামেলা কোথায় বাধে বাধে জানেন? র অক্ষর আর দাল অক্ষর নিয়ে শিক্ষার্থীরা শুধু কনফিউশনে পড়ে যায়। দালকে বলে র, র কে বলে দাল। এখন একটু বলুন, দাল আর র কে দেখতে কোনোভাবেই একরকম দেখা যায়? কোনোভাবে মনে হয় যে এটা দেখতে একরকম? কারণ দাল এবং রাল এরা হচ্ছে যমজ, দেখতে একই রকম হবে স্বাভাবিক। র তো হচ্ছে আলাদা ঘরের সন্তান, র তো হচ্ছে আলাদা পরিবারের একজন সদস্য, তাহলে র কে দালের মতো কেমনে দেখা যায়? দালটা হচ্ছে আমাদের হাতের ভাঁজের মতো, আর রটা হচ্ছে একটু ছড়ানো। রটা কেমন? রটা দেখতে কিছুটা ছড়ানো। তাহলে তো কোনোভাবেই র ডালের মতো হতেই পারে না। হতে পারে? র কিন্তু কোনোভাবেই ডালের মতো হতে পারে না। আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখেন রটা একটু ছড়ানো, একটু ছড়ানো। আর আমরা যদি দালের দিকে বা রালের দিকে লক্ষ্য করে দেখেন তো, রালকে ছড়ানো দেখেন তো, রালটা হচ্ছে একটু আটো সাটো হয়ে আছে, ছড়ানো নাই। এটা আমাদের হাতের ভাঁজের মতো।
ঠিক একই রকম যদি আপনার কাছে র যদি ছড়ানো না হয়, যদি মনে হয় যে না রালের মতো, তাহলে কিন্তু মুশকিল। মাথায় রাখতে হবে দাল বা রালটা হচ্ছে একটু আঁটো সাঁটো, আর রটা হচ্ছে একটু ছড়ানো দেখতে, কাঁচির মতো। যদি আমরা এখানে একটা হ্যান্ডেল দিয়ে দিই, তাহলে এটা কিন্তু একটা কি হয়ে যাবে, একটা কাঁচি হয়ে যাবে। তাহলে এই র এর আকার আকৃতি নিয়ে তেমন খুব বেশি কিছু বলার মতো আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এতটুকু মনে রাখবেন, ডাল রাল এবং র এর আকার অবশ্যই পার্থক্য রয়েছে, আকৃতিতে পার্থক্য রয়েছে। এবং র দেখতে কাস্তের মতো, কাঁচির মতো। ধান কাটা যেই কাঁচি রয়েছে, সেটাকে অনেকে কাঁচি বলতে পারে, অনেকে কাস্তে বলতে পারে, অনেকে ব্লেড বলে শুনেছি অনেক জায়গাতে। এরকম অনেক ভাষার পরিবর্তন, আঞ্চলিকতার টানে অনেক কিছু হয়ে যেতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। তবে কাঁচি আমরা সবাই চিনি, যেহেতু আমাদের পাঠ্যপুস্তকের ভাষা হচ্ছে বা পাঠ্যপুস্তকের শব্দ হচ্ছে কাঁচি। আমরা ধরে নিব বা আমরা মনে রাখবো আজকে থেকে রটা দেখতে কাঁচির মতো দেখতে। এখন আসেন শব্দের প্রথমে থাকলে কেমন থাকবে, শব্দের মাঝে থাকলে কেমন থাকবে, শব্দের শেষে থাকলে কেমন থাকবে। অক্ষরটিও দালের মতোই, সে প্রথমে থাকুক, মাঝে থাকুক অথবা শেষে থাকুক, তাকে দেখতে ঠিক নিজের আকৃতির মতোই লাগবে। দেখেন, যখন প্রথমে আছে, কে দেখতে ঠিক নিজের আকৃতির মতোই। যখন মাঝে আছে, তখন তাকে দেখতে ঠিক একই রকম। যখন শেষে আছে, তখন তাকে দেখতে কিন্তু ঠিকই একই রকম, অর্থাৎ তার নিজ আকৃতির মতো। আমরা পরবর্তী পিকচারের ভিতরে জাস্ট একটু গোল দাগ দিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে প্রথমের এটা হচ্ছে মাঝের এবং এটা হচ্ছে শেষের এখন আমরা অক্ষরের মাখরাজ সম্পর্কে জানবো। অক্ষরের মাখরাজ সম্পর্কে জানবো। অক্ষরের মাখরাজ হলো জিহবার আগার পিঠ। অক্ষরের মাখরাজ কোথায়? অক্ষরের মাখরাজ হচ্ছে জিহবার আগার পিঠ, তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে এই কে উচ্চারণ করতে হয়। আপনাদের কি মনে আছে আরেকটি অক্ষর ছিল, যে অক্ষরটি আমরা জিহবার মধ্যখান তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করেছিলাম? বলতে পারেন অক্ষরটির নাম কি? আমরা একটি অক্ষর উচ্চারণ করেছিলাম জিহবার মধ্যখান তার বরাবর ওপরে তালুর সাথে লাগিয়ে একটি অক্ষর উচ্চারণ করেছিলাম। অক্ষরটির নাম কি? জি, অক্ষরটির নাম হচ্ছে জিম। ঠিক ওই উপরের তালুটাই কিন্তু ওই মাঝখানের উপরের তালুটা হবে না, বরং জিহবার আগার পিঠ। আপনার জিহবাকে তো আপনি চিনেন মোটামুটি ভালো মতো, যে জিহবার আগা কোনটা, আগার পিঠ কোনটা। তবে অধিকাংশ মানুষ জিহবার আগার পিঠকে চিনে না। জিহবার আগাকে আমরা কিন্তু সবাই চিনি, যে জিহবার যে অগ্রভাগ, একদম যে সামনের যে অংশটা, এটাকে আমরা বলবো জিহবার আগা। কিন্তু আগার পিঠ আমরা কোনটাকে বলবো? যেমন আমি যদি বলি যে আপনার পিঠ কোনটা, আপনি বলবেন যে হুজুর আমার পিঠ তো পেছনের দিকে। আমি যদি বলি আপনার হাতের পিঠ কোনটা, অর্থাৎ আপনি যদি আপনার ডান হাতকে সামনে নেন, আমি যদি বলি যে আপনার হাতের পিঠ কোনটা, আপনি বলবেন হুজুর ওপরের দিকে। প্রত্যেকটা জিনিসের পিঠ কিন্তু প্রায় ওপরের দিকেই থাকে। কিন্তু জিহবার পিঠের ক্ষেত্রে, বা যখন আমরা বলছি যে জিহবার পিঠ তার বড় বড় উপরে তালুর সাথে লাগিয়ে অক্ষরটি উচ্চারণ করতে হয়, তখন অনেক শিক্ষার্থী কিন্তু জিহবার পিঠ চিনতে ভুল করে, যে আসলে জিহবার পিঠটা কোনটা বা জিহবার আগার পিঠটা কোনটা। এক্ষেত্রে আমরা দুইটা মতামত পাই, বা এক্ষেত্রে দুইটা আমরা প্রতিক্রিয়া পাই। একদল শিক্ষার্থী রয়েছেন যারা বলেন যে হুজুর জিহবার পিঠ হলো নিচের দিকে। আবার আরেক দল শিক্ষার্থী পাওয়া যায় যারা বলে যে হুজুর জিহবার পিঠটা হচ্ছে ওপরের দিকে। তো এখন আমি আপনাদের মধ্যে একটু ভোটাভুটি করতে চাই, যে জিহবার পিঠ বা জিহবার আগার পিঠ আমরা কোনটাকে ধরতে পারি, ওপরেরটা নাকি নিচেরটা? অর্থাৎ জিহবার আগাকে যদি আপনি একটা নির্দিষ্ট একটা জায়গা করেন, ওই জায়গার নিচের অংশকে আমরা জিহবার পিঠ বলবো, নাকি ওপরের অংশকে আমরা জিহবার পিঠ বলবো? আপনি কি কোনটাকে ভোট দিতে চান বলেন? ওপরে নাকি নিচে? শুধু এতটুকু লিখেন যে ওপরে বা নিচে। জিহ্বার পিঠ যদি আপনি চিনতে পারেন, তাহলে অক্ষরের উচ্চারণ এক তুড়িতে, এক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। কোনটা? জিহ্বার আগার পিঠ কোনটাকে ধরবো আমরা? ওপরের অংশকে নাকি নিচের অংশকে? দেখেন, ওপরে নাকি নিচে? মোটামুটি কিন্তু আমরা আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। জিহ্বার আগার পিঠ আমরা কোনটাকে ধরবো?
জিহবার আগার ওপরের অংশ নাকি নিচের অংশ? কোনটা কোনটা? আচ্ছা, মোটামুটি আমরা ধরে নিই আমরা 50-50% পেয়েছি যে জিহবার আগার পিঠ বলতে আমরা ওপরেরটাও মোটামুটি 50% পেয়েছি প্রতিক্রিয়া, নিচেরটাও আমরা 50% পেয়েছি। এবার আমরা সঠিকটা জানবো যে জিহ্বার আগার পিঠ বলতে কোনটাকে বোঝায়। তো মূলত জিহ্বার আগার পিঠ বলতে আমরা নিচেরটাকে বোঝাবো না, আমরা ওপরেরটাকে বোঝাবো। কারণ যদি আপনি বলেন যে জিহ্বার আগার পিঠ বলতে জিহ্বার আগার নিচের অংশকে বোঝানো হয়, তাহলে যদি মাখরাজটা হয় জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরে তার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে, তাহলে কিন্তু আপনাকে জিহ্বার আগাটাকে ভাঁজ করতে হবে। কারণ আপনি তো বলছেন যে জিহ্বার আগার পিঠ মানে নিচের অংশ, তাহলে নিচের অংশ তো তার বরাবর উপরে তালুর সাথে লাগাইতে হবে। তাহলে আপনার জিহ্বাকে ভাঁজ করে তারপর উচ্চারণ করতে হবে। আর জিহ্বাকে ভাঁজ করে উচ্চারণ করা এটা অনেক কঠিন, এটা প্রায় ইম্পসিবল, অসম্ভবের মতো আর কি। এজন্য আমরা জিহ্বার আগার পিঠ বলতে ওপরের অংশকে বোঝাবো। কোন অংশকে? ওপরের অংশকে বোঝাবো। দেখেন এখানে একটু আমি পিকচার রেখেছি আপনাদের সুবিধার্থে। দেখেন এটা যদি আমরা জিহ্বা ধরি, দেখেন এটা যদি আমরা জিহ্বার আগা ধরি, তো আগার পিঠ যদি আমরা নিচের দিকে ধরি, তাহলে কিন্তু জিহ্বার এই আগাকে আপনাকে বাঁকায় দেওয়া লাগবে। বাঁকায় দিয়ে এই অংশকে তার বরাবর এই জায়গাতে টেকাইতে হবে, যেটা কিন্তু সো টাফ। এজন্য আমরা জিহ্বার আগার পিঠ বলতে আমরা ওপরের অংশকে বোঝাবো। জিহ্বার আগার পিঠ বলতে আগার এই যে একটু পিছনের দিকে যে অংশটা, সেটাকে আমরা আগার পিঠ হিসাবে গণনা করব। এবং সেই অংশকে আমরা মূলত এই যে উপরের তালু, এই জায়গাটা, এই জায়গাতে আমরা কি করে দিব? আমরা ফিট করে দিব। ভালো মতো বোঝার চেষ্টা করুন পিকচার দেখে। জিহ্বার এটা হচ্ছে আগা, একদম আমরা এটাকে আগা ধরছি। নিচের একটা অংশ আছে, এটাকেও পিঠ বলা যাবে না, আর এদিকে তো পিঠ বলার কোনো অপশনই নেই। আমরা ওপরের এই অংশটুকে বলবো পিঠ। এবং এই ওপরের অংশের সাথেই মূলত এই ওপরে তালুর সাথে লাগিয়ে দিয়ে আমরা উচ্চারণ করব র অক্ষর। এবং এই র অক্ষরটা কিন্তু একটা মোটা অক্ষর। কি অক্ষর? একটি মোটা অক্ষর। আর মোটা অক্ষর যখনই উচ্চারণ করতে হয়, তখনই কিন্তু এই জিহ্বার যে গোড়াটা, জিহ্বার গোড়াটা দেখেন একটু কিন্তু উপরের দিকে উঠে গেছে, লক্ষ্য করছেন? এটা কিন্তু সমান্তরাল থাকার কথা ছিল, এই যেভাবে সমান্তরাল থাকার কথা ছিল, বাট জিহ্বার গোড়াটা একটু ওপরের দিকে উঠে গেছে। তার কারণ হলো, যখনই কোনো মোটা অক্ষর আপনি উচ্চারণ করতে চান, তখনই জিহ্বার গোড়াটা একটু উপরের দিকে উঠায় দিতে হবে যতটুকু সম্ভব। যতটুকু আপনার দ্বারা পসিবল, যতটুকু আপনার দ্বারা সম্ভব, ঠিক ততটুকুই জিহ্বার গোড়াকে একটু উপরের দিকে উঠায় দিলে অটোমেটিক অক্ষরটি মোটা হয়ে যাবে। অটোমেটিক কি হবে? অক্ষরটি মোটা হয়ে যাবে। যেমন করে আপনাকে কেউ যদি বলে যে আপনি একটু মোটা অক্ষরে আপনার নামটা লিখেন, তো আপনি কি করবেন? আপনি স্বাভাবিক বল পেনের পরিবর্তে জেল পেন দিয়ে আপনার নামটি লিখবেন। ঠিক আপনাকে যদি বলি যে এই অক্ষরটি তো মোটা অক্ষর, মোটা অক্ষর একটু উচ্চারণ করেন তো দেখি, আপনি তখনই জিহ্বার গোড়াকে একটু উপরের দিকে উঠানোর চেষ্টা করবেন, একটু ট্রাই করবেন, আপনার অক্ষরটি কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত জিহ্বার আগার পিঠ এটা কোথায় সেটা সঠিকভাবে নির্ধারণ করলাম। এটা হচ্ছে জিহ্বার আগার একটু পিছনে ওপরের দিকেই, একটু পিছনে ওপরের দিকে ওই অংশকে আমরা বলবো জিহ্বার আগার পিঠ। এবং এটা যুক্ত করে দিতে হবে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দিয়ে আপনাকে একটু মোটা করে, অর্থাৎ জিহ্বার গোড়াটা একটু উপরের দিকে উঠিয়ে দিয়ে উচ্চারণ করতে হবে র। র। একালিফ টান হবে, একালিফ টান হবে র। 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 কেউ আবার কিন্তু ওপরের বড় দুই দাঁতে গোড়ার সাথে লাগিয়ে দিবেন না। দাঁতের গোড়া এক জিনিস আর ওপরের পিঠ কিন্তু আরেকটা জিনিস। আচ্ছা, দাঁতের এই যে এটা কিন্তু দাঁতের গোড়া, এই যে এটা কিন্তু দাঁত, দাঁতের গোড়া কিন্তু থাকলো এ জায়গাতে। আর ওপরের যে ওপরিভাগ, ওপরের তালু, এটা কিন্তু ভিন্ন। তো আপনি যদি ওপরে তালুর সাথে না লাগিয়ে যদি দাঁতের গোড়ার সাথে লাগান, তাহলে কিন্তু উচ্চারণটা পারফেক্ট আসবে না। আপনাকে জিহ্বার আগার পিঠ
তার বরাবর ওপরের তালুর সাথে লাগাই দিতে হবে। লাগিয়ে দিয়ে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। সবাই উচ্চারণ করার চেষ্টা করুন। প্রথমত আমার শুনুন, শোনার পরে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন। র, র, র। স্বাভাবিক কিন্তু বাংলা বর্ণমালা র, র, র এমন করলে কিন্তু হবে না। একটু মোটা করে, অর্থাৎ জিহ্বার গোড়াকে একটু উপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করে। র, 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 র। মোটামুটি র অক্ষরের মাখরাজ উচ্চারণ হচ্ছে কিনা সেটা পরবর্তী বিষয়। মাখরাজটা বুঝতে পেরেছেন কিনা? মাখরাজটা বুঝতে পেরেছেন? র অক্ষরের মাখরাজটা বুঝতে পেরেছেন? জিহবার আগার পিঠ, জিহবার আগার পিঠ তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে মোটা করে, অর্থাৎ জিহবার গোড়াকে একটু উপরের দিকে তুলে র, 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 র। গলাটা খুব ডিস্টার্ব করতেছে আজকে। র, র। আমি আবারও সতর্ক করছি, কেউ যদি শুধু বাংলা বর্ণমালা যেটা আছে বর পর বয়ের মতো দেখতে, যেটা র, র, র ওরকম করলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই একটু ইনশিওর করতে হবে যাতে করে অক্ষরটি মোটা হয়। মোটা হচ্ছে কিনা। র, 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 র। আচ্ছা, যারা ফেসবুক লাইভে রয়েছেন আপনাদের কি র অক্ষরের উচ্চারণটা হচ্ছে? র অক্ষরের উচ্চারণটা কি হচ্ছে আপনাদের? আমি কিন্তু নিজে নিজে বারবার উচ্চারণ করার পরিবর্তে আমি চেষ্টা করি মাখরাজটা আপনাদেরকে সম্পূর্ণভাবে পারফেক্ট ভাবে বুঝিয়ে দেওয়ার। এতে করে খুব সহজেই কিন্তু আপনারা ধরতে পারবেন, উচ্চারণ করতে পারবেন। হচ্ছে তাই না? হচ্ছে হচ্ছে আপনাদের। চলুন, তাহলে আমরা খুব বেশি দেরি না করে আমরা র অক্ষরের মাস্কো আর 2 থেকে 3 বার বা 5 বার করে আমরা র অক্ষরের হারকাত দিয়ে উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সবাই, সবাই নিজ নিজ জায়গা থেকে জিহবার আগার পিঠ, জিহবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগায় দেন। লাগায় দিয়ে জিহবার গোড়াকে একটু উপরের দিকে তোলার তোলার চেষ্টা করুন। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। একবার দুইবার প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনার মুখের ভিতর অক্ষরের মাখরাজটি ফিট হবে ইনশাআল্লাহ। তাহলে সবাই লাগিয়ে দেন। লাগিয়ে দিয়ে আমার সাথে মিল করে আমার মতো করে করার চেষ্টা করুন। র, 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 র। আশা করছি র অক্ষরের যে উচ্চারণটি, সেই উচ্চারণটি মোটামুটি ভাবে আপনারা বুঝতে পেরেছেন এবং প্রায় 60-70% যদি বুঝতে পেরে থাকেন এবং যদি মোটামুটি আপনার মুখ দিয়ে র অক্ষরটির মোটা একটা আওয়াজ বের হয়, বাদ বাকিটা আপনি বাসায় একটু সময় যদি প্র্যাকটিস করেন হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা এবার র অক্ষরের জবর জের পেজ দিয়ে পড়ার চেষ্টা করি এবং আমাদের ক্লাসটা শেষ করি। লক্ষ্য করুন 1 নম্বর ঘর,
এক নাম্বার ঘর, যে অক্ষরটি দেখতে পাচ্ছেন অক্ষরটির নাম হচ্ছে র। এই অক্ষরের উপর জবর যখন আসবে তখন কিন্তু জবরে আকার পড়া যাবে না। কি করা যাবে না? জবরে আকার পড়া যাবে না, অর্থাৎ র জবর রা পড়া যাবে না, পড়তে হবে র জবর র। চলুন আমরা এক নাম্বার ঘর পড়ে শোনাচ্ছি। র জবর র, র জের রি। এখানে একটি বিষয় জাস্ট একবার বলবো, জাস্ট একবার বলবো, সেটা হচ্ছে র অক্ষরটি যদিও মোটা, তারপরেও রয়ে জের থাকলে এটা পাতলা হয়। শুধু একবার বলছে কিন্তু। আচ্ছা আরেকবার বলবো, আচ্ছা আরেকবার বলি। র অক্ষরটি যদিও মোটা, কিন্তু র অক্ষরের নিচে যখন জের আসে সেই উচ্চারণটি একটু পাতলা হয়। দুইবার বললাম তাই না? আরেকবার বলি। র অক্ষরটি যদিও মোটা, কিন্তু র অক্ষরে যদি জের আসে, কি আসে? জের আসে, র অক্ষরটির ওই জেরের উচ্চারণটি পাতলা হয়। তাহলে র জের রি, র জের রি, র জের রি, র পেশ রু, র পেশ রু, র পেশ রু। শুধু র পেশ রু 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 রু, এরকম নয়, এরকম নয়, একটু মোটা করে। জবরে এবং পেশে এটা মোটা হবে, জেরে একটু পাতলা হবে। তাহলে র পেশ রু, র পেশ রু, র জবর র। একদম মাখরাজ যেখানে সেখানে জিহ্বা রাখবেন, সেখানে জিহ্বার আগা পিঠ রাখবেন। তারপরে দেখবেন একদম পারফেক্ট, আপনি চাইলেও আর ভুল করতে পারবেন না। এই জন্য মাখরাজ বোঝাটা খুব জরুরি। কোথা থেকে কিভাবে উচ্চারণ করতে হয় ওটা যদি একবার আপনি ক্যাচ করতে পারেন, আপনি চাইলেও আর অশুদ্ধ করতে পারবেন না। র জবর র, র জের রি। রিটা বলার সময় আপনার মুখটা একটু ছড়িয়ে যাবে, ঠোঁটটা ছড়িয়ে যাবে, মানে যেমন ইসমাইল দেন না, হাসি দেন না একটা, ঠোঁটটা ছড়িয়ে দিয়ে রি বলার সময় আপনার ঠোঁটটা ছড়ে যাবে। র জের রি, র জের রি, র পেশ রু, ররি রু, ররি রু, ররি রু। তারপরে পড়ে শোনাচ্ছি 3 নাম্বার ঘর। র পেশ রু, র জবর র, র জের রি, র পেশ রু, র জবর র, র জের রি, রু, র রি, রু র রি, রু র রি, রু র রি। আচ্ছা তারপরে কোনটা পড়বো? আচ্ছা রয়ের তানবিন দিয়ে পড়ি। র জবর র, র যুক্ত হবে নুনের সাথে রন, রন, রন। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। র জের রি, রি যুক্ত হবে নুনের সাথে রিন। জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। র পেশ রু, রু যুক্ত হবে নুনের সাথে রুন, 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 রুন। অনেকের কাছে মনে হতে পারে গুন, 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 বা বুন, বুন, এরকম কিন্তু না। এটা র দিয়ে হবে, তবে একটু মোটা, একটু মোটা হওয়ার কারণে আপনি ওরকম শুনতে পাচ্ছেন। র পেশ রু, রু যুক্ত হবে নুনের সাথে রুন, রুন, রুন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। উচ্চারণ রন, রিন, রুন, রন, রিন, রুন, রন, রিন, রুন। তারপরে একটু সুকুন দিয়ে পড়ে শোনাই। হুম হামজা জবর আ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাজদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আযুক্ত হবে রয়ের সাথে আর, 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 আর। অর্থাৎ ওই যে রয়ের যে মাখরাজটি, ঠিক আছে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। এই আ বলার পরে ঠিক ওই জায়গাতে চলে যেতে হবে। আর, 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 আর। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয় হামজা জের ই, ই যুক্ত হবে রয়ের সাথে ইর, ইর,
ইর ইর অনেকের এই জেড দিয়ে উচ্চারণ করতে গিয়ে ইর ইর অর্থাৎ জিহ্বাটা কাঁপতে পারে, এইরকম কোনো কাপা কাপি আনা যাবে না। অর্থাৎ ইর ইর উর উর আর আর এরকম যেন কোনো রকম জিহ্বা না কাঁপে। কারণ যে যখনই আপনার জিহ্বা কাঁপবে তখন কিন্তু একটার পরিবর্তে দুইটা উচ্চারণ হয়ে যাবে। যদি দুইবার কাঁপে তাহলে দুইবার উচ্চারণ হয়ে যাবে, তিনবার কাঁপলে তিনবার উচ্চারণ হয়ে যাবে। এরকম কোনো কাপাকাপি করা যাবে না, একবারে স্পষ্ট একবারই উচ্চারণ হবে। তাহলে হামজা জের ই ই যুক্ত হবে এর সাথে ইর 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 ইর। হামজা পেশ উ ও যুক্ত হবে এর সাথে উর 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 উর। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। সা পেশ সু সু যুক্ত হবে রয়ের সাথে সুর 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 সুর। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। 47 নম্বর ঘর। র জবর র র যুক্ত হবে হ্যার সাথে রহ। তা পেশ তু তু যুক্ত হবে নুনের সাথে তুন। রহতুন রহতুন রহতুন। 48 নম্বর ঘর। সা জবর সা সা যুক্ত হবে রয়ের সাথে সাও সাও সাও। হা পেশ হু হু যুক্ত হবে বায়ের সাথে হুবে। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। উচ্চারণ সার হুবে স্যার হুবে স্যার হুবে। তো এই হলো মূলত এর উচ্চারণ। শুধু মাথায় রাখবেন এর উপর যখন জবর আসবে পেশ আসবে টা মোটা হবে, শুধু জের ক্ষেত্রে কিছুটা পাতলা হবে। আমি আরেকবার 1 নম্বর ঘরটা পড়ে শোনাচ্ছি, যেহেতু 1 নম্বর ঘরটাই হচ্ছে সর্বপ্রধান ঘর। এই 1 নম্বর ঘরের উচ্চারণ সঠিক হয়ে যাওয়া মানে বাদ বাকি সবগুলো সঠিক হয়ে যাওয়া। তাহলে র জবর র র জের রি, একটু মুখটা ছড়িয়ে যাবে, অর্থাৎ ঠোঁটটা ছড়িয়ে যাবে, ইসমাইলের মতো হবে, অর্থাৎ হাসির মতো হবে। র পেশ রু র রি রু র রি রু র রি রু একসাথে র রি রু র রি রু। তো আমরা দেখতে দেখতে আমাদের ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। অক্ষর এর মাখরাজ, অক্ষর দেখতে কেমন, অক্ষর কিভাবে উচ্চারণ করতে হচ্ছে, আপনারা এ ব্যাপারে খুব ভালো করে বুঝতে পেরেছেন কিনা? হয়েছে আপনাদের? হয়েছে? সকলকে লিখতে হবে, সকলকে বলতে হবে। যারা ফেসবুক লাইভে রয়েছেন আপনাদের হয়েছে? হুজুর আমরা আগে জিহবা কাঁপিয়ে পড়তাম না, জিহ্বা কাঁপানো যাবে না। জিহবা যদি কাঁপান তাহলে নিজে একটু ভেবে দেখেন, একটা র এর পরিবর্তে আর কয়টা র পড়লাম, আর